আমরা দেখেছি কিভাবে একটি রাতে লাইট বন্ধ করে দিয়ে রাষ্ট্র কিভাবে মানুষকে হত্যা করেছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রের কাছে, এমনকি আমাদের বুদ্ধিজীবী সমাজের কাছে, এই হুজুর যারা সেদিন মারা গিয়েছিলেন, মুসলমান পরিচয়কে ধারণ করেন যারা সেদিন মারা গিয়েছিলেন, তাদের প্রাণের দাম মনে হয় খুব কম। ফলে আমরা দেখেছি সেদিন আমাদের মিডিয়া চুপ ছিল, যে সমস্ত মিডিয়াগুলো কথা বলেছিল তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের সুশীল সমাজ, আমাদের বুদ্ধিজীবী সমাজ, যাদের কাজ ছিল ক্ষমতাকে প্রশ্ন করা, যে বুদ্ধিজীবী সমাজের কাজ ছিল রাষ্ট্রকে প্রশ্ন করা, সেই বুদ্ধিজীবী সমাজ সেই গণহত্যার পক্ষে নিয়েছিল। দুটো শব্দ নির্দেশ করে এই অঞ্চলের সাধারণ মানুষের একটি রাজনৈতিক কর্তাসত্তা, তার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে যেই বাঙালি সেকুলারিজম, যেই বাঙালি ভালগার সেকুলারিজমের যে অবস্থান। 2013 সালে যখন তথাকথিত যুদ্ধাপরাধ বিচারের নামে যে শাহবাগের সূচনা হয়েছিল, আমরা দেখেছি তার নেতৃত্বে ছিল এই অঞ্চলের এমন এক ধরনের মিলিটেন্ট সেকুলার এবং নাস্তিক্যবাদীরা, যারা বিচারহীনতার এক ধরনের সংস্কৃতি চালু করেছিল। আমরা দেখেছি শাহবাগে বিনা বিচারে এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের বিচারহীনতার যে সংস্কৃতি সেদিন শুরু হয়েছিল। সেই শাহবাগ আন্দোলন ছিল রাষ্ট্র কর্তৃক প্রযোজিত, রাষ্ট্র কর্তৃক নির্মিত, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাষ্ট্র কর্তৃক বিরানিয়ত, কারণ বিরানি সে জায়গায় সাপ্লাই দেওয়া হয়েছিল। ফলে এর বিপরীতে আমরা দেখেছি এই যে আন্দোলন, এই শাহবাগ আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামী বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে আহত করেনি, তাদের রাজনৈতিক চেতনাকে আহত করেনি, বরং এই অঞ্চলের আপামর মুসলমানদের রাজনৈতিক চেতনাকে সেদিন ক্ষুণ্ণ করেছিল। তার বিপরীতেই সেই শাপলা আন্দোলনের সূচনা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে একটি রাতে লাইট বন্ধ করে দিয়ে রাষ্ট্র কিভাবে মানুষকে হত্যা করেছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রের কাছে, এমনকি আমাদের বুদ্ধিজীবী সমাজের কাছে, এই হুজুর যারা সেদিন মারা গিয়েছিলেন, মুসলমান পরিচয়কে ধারণ করেন যারা সেদিন মারা গিয়েছিলেন, তাদের প্রাণের দাম মনে হয় খুব কম। ফলে আমরা দেখেছি সেদিন আমাদের মিডিয়া চুপ ছিল, যে সমস্ত মিডিয়াগুলো কথা বলেছিল তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের সুশীল সমাজ, আমাদের বুদ্ধিজীবী সমাজ, যাদের কাজ ছিল ক্ষমতাকে প্রশ্ন করা, যে বুদ্ধিজীবী সমাজের কাজ ছিল রাষ্ট্রকে প্রশ্ন করা, সেই বুদ্ধিজীবী সমাজ সেই গণহত্যার পক্ষে নিয়েছিল। ফলে এই যে দ্বৈরথ, মুসলিম রাজনৈতিকতার দ্বৈরথ এবং সেকুলারিজমের দ্বৈরথ, এটা নতুন কোনো বিষয় নয়। আজকে আমরা অনেক 24-এর গণ অভ্যুত্থানের পরে এরকম অনেক বুদ্ধিজীবীকে দেখি যারা বাঙালি জাতীয়তাবাদকে খুবই নিষ্কলুষ প্রমাণ করতে চান। তাদের বক্তব্য হচ্ছে, তাদের কথা হচ্ছে, হাসিনা একটু খারাপ ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদ খুবই ভালো জিনিস। আমরা বহু ঢাকায় বুদ্ধিজীবীকে কথা বলতে শুনেছি যে হাসিনা, আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদকে সংকীর্ণ করে ফেলেছিল, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ আদতে ভালো জিনিস। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয়, বাঙালি জাতীয়তাবাদের গায়ে, বাঙালি জাতীয়তাবাদের হাতে স্বাধীনতার আগে যেমন রক্ত লেগেছিল, স্বাধীনতার পরে 72 থেকে 75-এর যে দুঃসহ শাসন, সেটা বাঙালি জাতীয়তাবাদের হাতে লেগে আছে। 75-এর বাকশাল বাঙালি জাতীয়তাবাদের হাতে লেগে আছে। 28শে অক্টোবরের যে লগি বৈঠার মিছিল, সেই মিছিলের রক্ত বাঙালি জাতীয়তাবাদের হাতে লেগে আছে। এরপরে আমরা একে একে দেখেছি বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড। আমরা দেখেছি কিভাবে শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে। আমরা কিভাবে দেখেছি এই অঞ্চলের আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে এক আল্লামা সাঈদীর রায়ের পরে কিভাবে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে যে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটার রক্ত লেগে আছে বাঙালি জাতীয়তাবাদের হাতে। আমরা দেখেছি যে 4ই আগস্ট যখন হাসিনা পালানোর প্রায় পূর্ব মুহূর্ত, ঠিক সেই সময়ও ছাত্রলীগ, আওয়ামী লীগ, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই বাঙালি স্লোগান দিয়ে, বাঙালি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে এই অঞ্চলের মানুষের রক্ত জড়িয়েছিল। ফলে কথা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, তার হাতে এই অঞ্চলের মানুষের রক্ত লেগে আছে, এই অঞ্চলের মানুষের আজাদিকামী মানুষের রক্ত লেগে আছে। ফলে এই অঞ্চলের মানুষের যে রাজনৈতিকতা, সেই রাজনৈতিকতাকে স্বাধীনতা যুদ্ধের পরে যখন প্রেসিডেন্ট জিয়া নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে, খন্দকার আব্দুল হামিদ যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা প্রথম বলেছিলেন,
এ ব্যাপারে আমরা বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদকে খন্দকার আব্দুল হামিদের প্রস্তাবিত এই বাংলাদেশি জাতীয়তাবাদকে শুধু বিএনপি গ্রহণ করেননি, বরং এই অঞ্চলের ইসলামপন্থী মানুষজন, জামাত ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটি ইসলামপন্থী মানুষজন এই অঞ্চল বাংলাদেশি জাতীয়তাবাদকে এন্ডোর্স করেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে, আজকে আমরা দেখি যে যেই বাংলাদেশি জাতীয়তাবাদে ইসলাম প্রশ্ন একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকে যারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা একসময় বলতেন বা রাজনৈতিক পরিচয় ধারণ করেন, তাদের কাছ থেকে আমরা বাঙালি জাতীয়তাবাদী আচরণ লক্ষ্য করছি। ফলে আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলাম প্রশ্ন ছাড়া, ইসলামী রাজনৈতিকতা ছাড়া বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে বাঙালি জাতীয়তাবাদকে মোকাবেলা করার সামর্থ্য রাখে না। ফলে আমরা উদাত্ত আহ্বান জানাই, এবং আজকের এই আমাদের সেমিনার শুধুমাত্র দুইটি ঘটনাকে পাঠ করার জন্য নয়, শাপলা এবং শাহবাগ, বরং দুইটি ঘটনার পিছনে অন্তর্নিহিত যে রাজনৈতিকতা সেটাকে আবিষ্কার করার জন্য, এবং এই অঞ্চলের মানুষের আজাদির যে আকাঙ্ক্ষা সেটার সাথে নিজেদেরকে রিলেট করার জন্য। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ।
এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা